আমরা বন্ধু ছিলাম, আমরা এখনো বন্ধু আছি এবং যতদিন বেঁচে থাকবো ভালো বন্ধু থাকবো। আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট। আমার জীবনে এটা একবারই হয়েছে, ওর সঙ্গেই হয়েছে, দেখা হয়েছে, কথা বলেছি, প্রেম করেছি, এই যে ডিফাইন্ড যা যা বলে, যা যা করেছি, সে তো আমরা কিছু ভেবে করিনি। কি মনে হবে ট্রোলিং এর ধারধারি না আমরা, বাট মানুষ কিছুতেই খুশি নয়। রোগা হলে, মোটা হলে, ফসা হলে, বেশি টাকা হলে, গরিব হলে, কিছুতেই মানুষ কিছুতেই খুশি নয়। অ্যাট দি এন্ড অফ দ্য ডে what really matters is who really matters. সারা পৃথিবীর কথা ভাবতে গেলে তো নিজেই মরে যাবো, অত তো হবে না। সত্যি যে জিনিসটা ম্যাটার করে আমার কাছে। কিন্তু যত বয়স বেড়েছে, যেখানে যেটা আমি ইন্টারাপ্ট করে বললাম, থিয়েটার একটা হিউজ ভূমিকা পালন করেছে অ্যাজ এ থেরাপিস্ট। আমাদেরকে অনেকে বলতে পারে, যেরকম অনেক সময় আমি শুনি, ওয়াই সো সিরিয়াস। ব্যাপারটা হচ্ছে উই আর সিরিয়াস, নাথিং টু বি ডান। মানে আমরা কিন্তু একটু সিরিয়াস ভাবেই জীবনকে দেখতে চাই, কারণ জীবনটা সিরিয়াস ভাবার বিষয়। I think that পশ্চিমবঙ্গ is shining in theatre, এবং পুরো ভারতবর্ষের নিরিখে বলছি, পশ্চিমবঙ্গের মতো থিয়েটার সারা ভারতবর্ষে কোথাও হচ্ছে না। তখন ধরো ফেস্টিভ্যালে আসতেন রতন থিয়াম, রতন কাকা, তারা আমাদের বাড়িতে গিয়ে লুচি ছোলার ডাল মা বানাতো স্টোভে। শ্রীরাম লাগু, জব্বর পটেল, হাবিব তানভীর, মনিকা মাসি সবাই এসে খেয়ে দে। আমার মনে আছে মা বলছে রতনকে, এই রতন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, তারপরে যাবি, তা ওখানে গিয়ে পাঠ করতে হবে, যা যা। সৌরভ, জয়রাজ, ঋতব্রত সবাই বলেছে যে বাবুদি, নান্দিকারের ফেস্টিভ্যালটা কিন্তু শুধু নান্দিকারের নয়, এটা আমাদের ফেস্টিভ্যাল। তো তুমি কোনোদিন এটাকে আর 10 দিনের কম করবে পয়সার জন্য, অভাবে, এটা ভেবো না। মার সাথে আমার দুমদুমারই ঝগড়া হতো, কিন্তু আমার দারুণ লাগতো। মানে আমাকে, মানে ধরো কাউন্টার লজিক কাউন্টার লজিক, এটা খুব ভালো লাগতো। তো মায়ের গয়না, মায়ের শাড়ি, মা চলে যাওয়ার পর থেকে মা যা যা পরে আসতেন ফেস্টিভ্যালে, মোটামুটি আমি সেইগুলোই পরে পরে আসি। বাবা রোজ আমাকে ফোন করে, আমার এত রাগ হয়, বাবা ফোন করে প্রথমেই জিজ্ঞেস করে, সাহেব কোথায়? আমি কোথায়? সাহেব কোথায়? সাহেব ফিরেছে? সাহেব কোথায়? যে আমাকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছে বলে আমি ভাড়ার আর্টিস্ট, আমি কিন্তু সেটা নই। কোনো আর্ট প্র্যাকটিস কিন্তু কেউ যদি কোনো আলটিরিয়ার মোটিভ নিয়ে করে, সেটা খুব ভুল প্র্যাকটিস। থিয়েটার ইজ অ্যাবাউট হিয়ার অ্যান্ড নাও। ইট ইজ বর্ন হিয়ার, ইট ডাইজ হিয়ার। আমার জল তো প্রায় শেষ। যখন আমার ভালোর জন্য ও পথটা বোঝাতে চেয়েছিল, তখন আমি আমার পিস্তলটা ওর পিঠে ঠেকিয়ে ওকে নদী পার হতে বাধ্য করেছি। সুতরাং সুযোগ পেলে ও আমাকে খুন করে ফেলবে। কিন্তু ঘুম জানেন, জুটিটা কিভাবে, মানে কাজের ক্ষেত্রেও তোমরা কাজে লাগো, মানে কাজ এবং মানে কি ম্যাজিক বা কেমিস্ট্রিটা কি? ও আমার বেস্ট ফ্রেন্ড। ওর সাথে আমি মাঝে মাঝে ভাবি যে ডিফাইন্ড জিনিস, হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে, বিয়ে যেমন ভাবে বিয়ে হয় ওটা হয়েছে, বাট আমাদের কনভারসেশনটা হচ্ছে ওয়ান লং কনভারসেশন, যেটা শেষ হয় না। তো সেইটা খুব আনন্দের। মানে আমার, মানে সবকিছুই সপ্তর্ষির সাথে কথা বলতে ইচ্ছে করে, সব ব্যাপারেই, সে যে ঝগড়ার ব্যাপার হোক, ভালোবাসার ব্যাপার হোক, সমস্ত কিছুতে। মানে আমার মনে হয় যে আমি এই কথাটা যেটা মাথার মধ্যে চলছে, এই কথাটা ওকেই বলা যায়। তো সেইটাই আমাদের, মানে আমাদের যখন দেখা হয়েছিল, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ম্যাজিক অফ দ্য রিলেশনশিপ, দ্যাট আমরা দুজনেই, ও অত কথা বলে না, আমিও অত বলি না, কিন্তু আমরা পরস্পর প্রচন্ড কথা বলি, টানা কথা বলে যেতে পারি আমরা। আমার মনে হয় গল্প শেষ হয় না। যেখান থেকে শুভ বললো আর কি, বন্ধুত্বটা যে কোনো সম্পর্কে খুব ইম্পর্টেন্ট। আর বন্ধুর সাথে যেটা হয় কি বলতো, সেটা তুমিও নিশ্চয়ই ফিল করবে, বা আপনারা যারা দেখছেন, যে কোনো বন্ধুর সাথে কিছু ভেবে কথা বলতে হয় না, বা যেখানে কথা শেষ করছি পরের কথাটা ধরার আগে একটা নিজেদের মধ্যে না কথা বলেও একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। তো আমাদের দুজনের রোল, রিহার্সাল রুমের রোল, বাড়িতে আমাদের রোল, আমরা যখন কোথাও বেড়াতে যাই সেখানে আমাদের একে অপরের প্রতি কি রোল আমরা প্লে করছি, সেটা দুজনের কাছে খুব ক্লিয়ার। মানে আমরা কখনোই খুব বুদ্ধি করে এইটা প্লে করতে হবে, বা আমার সাথে তোমার এই সম্পর্ক এখানে এটা, মানে অনেক সময় রিহার্সাল স্পেসে, এটা আমি আগেও বলেছি, শরীর অ্যাজ এ ডিরেক্টর, তখন কিন্তু আমাকেও অন্য অ্যাক্টরদের মধ্যে ট্রিট করে, আমি কিন্তু এখানে একজন অ্যাক্টর। এবং এটা কিন্তু মানে আমাদের মধ্যে কখনো এটা নিয়ে কথা হয়, মানে খুব, মানে কিরকম, আমরা ধরো বেড়াতে গেছি,
এবার আমার হয়তো সেদিনকে বেড়াতে ইচ্ছে করছে, ওর হয়তো ইচ্ছে করছে না, এটা আমরা না কথা বললেও বুঝে যাই যে কখন কার কি ইচ্ছে করছে। মানে এইটা একটা অদ্ভুত, আমি ভেরি ব্লেসড টু হ্যাভ দিস আর কি, যেটা এই রিহার্সাল রুমেও আর কি আমি দেখেছি যে আমরা মোটামুটি একটা বিষয়ে একইভাবে রিয়্যাক্ট করি। মানে কোনো একটা জিনিসে একটা, তারপরে আমরা হয়তো তাকাই পরস্পরের দিকে যে হ্যাঁ মানে, তো এই একটা সেগুলোতে আন্ডারস্ট্যান্ডিং। ভালো লাগা খারাপ লাগা থাকলেও সেটা তবে- বাড়িতে গিয়ে আমরা আলোচনা করে নিই যে আমার এটা খারাপ লেগেছে, বা ও হয়তো বললো যে তুই এই জায়গাটা একটু বেটার করতে পারতিস। তো আমার মনে হয় সেইটা খুব ইন্টারেস্টিং যে আগে থেকে প্রি ডিসাইডেড কোনো নোশন আমাদের মধ্যে কখনোই ছিল না যে না। কে কোন রোলটা প্লে করবে। আমরা বন্ধু ছিলাম, আমরা এখনো বন্ধু আছি, এবং যতদিন বেঁচে থাকবো ভালো বন্ধু থাকবো। আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট। তবে এই যে বলে না যে আমার জীবনে কিন্তু এটা বারবার হয়নি, আমার জীবনে এটা একবারই হয়েছে, ওর সঙ্গেই হয়েছে। এই যে আনস্পোকেন ওয়ার্ডস, মানে প্রচুর কথা কিন্তু আগে থেকে কিছু ডিসাইডেড নয়, পরে কি হবে কিছু ডিসাইডেড নয়, বাট ওয়েন এভার উই মিট, মানে wherever we are, we sit and we can talk. এবং কথাটা কোথায় পৌঁছবে সেটা না ভেবে কথা বলা। হ্যাঁ। মানে আমরা অনেক সময় তো একটা উদ্দেশ্যের কথা বলি যে এইখানে আমায় পৌঁছতে হবে, সেই জন্য কথাটা আমার মনে হয় সেই কারণেই হয়তো, মানে অনেকে বলেন কত বছর হলো, সত্যি হয়তো আমাদের 2013 কত বছর হলো? হ্যাঁ, আমাদের 2026 হয়তো 13 বছর হবে। তো সেটা হয়তো 13 বছরটা অনেকটাই, কিন্তু মানে আমার কাছে মনে সেটা- হয় না অনেকটা, হ্যাঁ, মানে হ্যাঁ। 13 বছরের থেকে আমার মনে হয় যে ওই সময়টা গল্প করতে করতেই কেটে গেছে আর কি। মানে এটাই ম্যাজিক আর কি। মানে আমার মনে হয় যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এটা ম্যাজিক, বন্ধুত্বটাই মানে হ্যাঁ, খুব। বলে সবাই, কিন্তু সেটা অ্যাকচুয়ালি যেটা হ্যাঁ। আমরা যেটা বলছিলে যে কি ভাবনা চিন্তা করে কথা এবং হ্যাঁ। নিরন্তর কথা বলে। এবং খারাপ লাগলেও সেটাকে আইডেন্টিফাই করা। মানে আমাদের হয়তো পরে অনেকে অনেক কিছু বলেছে, হয়তো নেগেটিভ কিছু কথা টথা শুনেছি, তখন মনে হচ্ছে ও বাবা এরকম ভাবে ভেবেছে। আচ্ছা, মানে আমরা যখন দেখা হয়েছে, কথা বলেছি, প্রেম করেছি, এই যে ডিফাইন্ড যা যা বলে, যা যা করেছি, সে তো আমরা কিছু ভেবে করিনি। এবং আমি কখনোই মনে করিনি, আমি শিওর সোহিনীও করিনি যে আমরা এক্সট্রাঅর্ডিনারি কিছু একটা, মানে আমরা না। বয়সের পার্থক্য, আমরা নর্মাল কাপল আর কি, যারা দুজনে ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করে এবং দুজনের কোথাও গিয়ে একটা আর্টের প্রতি ভালোবাসাটাই কানেক্ট হয়েছে। ডেফিনেটলি সোহিনীর আমার তুলনায় তবে ও আমার থেকে ওয়াইজার সোল, এটা আমি জানি, আমার থেকে ওয়াইজার সোল। মানে আমি হয়তো কোনো জিনিসে একটা বাদাম করে রেগে গেলাম, হলো, কিন্তু ও অনেক বেশি সেটাতে লজিক্যালি ডিল করতে পারে। মানে সেটা আমার মনে হয় দুজনের আপব্রিঙ্গিং এর উপর আছে। হ্যাঁ, ও অনেক বেশি ইমোশনাল। বেশি ইমোশনাল হয়তো। তো এই বয়সের কথাটা তুমি তুললে, এখন কি কোথাও মনে হয়, মানে আমরা একটা জিনিস দেখেছি, ধরো ছেলেদের বয়সের সঙ্গে যদি মেয়েদের বয়সের ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যায়, মানে ট্রোলিং এর জায়গায় চলে গেছে, মানে ইভেন যারা সেলিব্রিটিদের ক্ষেত্রেও দেখতে পাবে, কিন্তু উল্টোটা কিন্তু সেভাবে হয় না। মানে হ্যাঁ। সেটা কি, মানে কি সেটা খুবই কারণ? normal। মানে মেয়েরা বড় হলে মুখে বলে, কিন্তু কখনো এই তোমার এই মানে হাজবেন্ড অনেক বড় কিছু বলা হয় না। না, এখন উল্টো কিন্তু, মানে হাজবেন্ড অনেক বড়, আমি নাম করছি না তাদের সেলিব্রিটি, আচ্ছা, কারণ নাম আচ্ছা। করতে চাই না, এবার তার ওয়াইফ হয়তো অনেকটাই ছোট, Okay. সেক্ষেত্রে মানে সাংঘাতিক রকমের কথাবার্তা হয় আর কি। এই ক্ষেত্রে অতটা হয় না, হয়তো একটা সময় হতো, এখন উল্টো হয়ে গেছে। মনে হয় কি কিছু তোমার? কি মনে হবে ট্রোলিং এর? ধারধারি না আমরা, বাট না, আমার মনে হয় যে আগে ওই প্র্যাকটিসটা আমাদের তো হয় না। না আমাদের হয়, না, হয় হয় হয়। কে বলেছে হয় না? নিশ্চয়ই হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে মানুষ কিছুতেই খুশি নয়। রোগা হলে, মোটা হলে, ফর্সা হলে, বেশি টাকা হলে, গরিব হলে, মানুষ কিছুতেই খুশি নয়। তো মানে অত তো ভেবে তো ভাবতে 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 মরেই যাবো একদিন। তো সেই জন্য অত আই এম নট সো বদার্ড। আমি জানি যে আমি এইটা আমার যে বেস্ট পসিবল বাঁচা, বেস্ট পসিবল জোন, সেটাতে আমি থাকতে চাই। কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে হোয়াট রিয়েলি ম্যাটার্স ইজ হু রিয়েলি ম্যাটার্স। সারা পৃথিবীর কথা ভাবতে গেলে তো নিজেই মরে যাবো, অত তো হবে না। সত্যি যে জিনিসটা ম্যাটার করে আমার কাছে, সেটাই। আমার মনে হয় খুব বড় ভূমিকা এখানে আছে। তুমি যেটা বললে সবকিছুতে কখনো কখনো যে খারাপ লাগেনি সেটা নয়, কিন্তু থিয়েটার হিউজ থেরাপি। খারাপ লেগেছে, জীবনেও লাগে খারাপ লেগেছে মানে অ্যাজ এ হোল যখন দুজনকে বলেছে, তখন হয়তো দুজনের মধ্যে এটা নিয়ে হয়তো একবার আলোচনা হয়েছে, সোহিনী বা আমার দুজনেরই হয়তো মনে হচ্ছে যেটা কেন বলছে, মানে আমরা তো তাদের সাথে কোনোদিন ইন্টারাকশন হয়নি, যারা আমাদেরকে বলছে খারাপ তাদেরকে আমি খারাপও করিনি, ভালোও করিনি। কিন্তু যত বয়স বেড়েছে, সেখানে যেটা আমি ইন্টারাপ্ট করে বললাম, থিয়েটার একটা হিউজ ভূমিকা পালন করেছে অ্যাজ এ থেরাপিস্ট আর কি। মানে আমরা যখন এই রুমে এসে ক্রিয়েটিভ কাজ করার চেষ্টা করি, যে ক্রিয়েটিভ কাজে কিন্তু খুব যেটা অর্থনৈতিক আছে সেটা তো নয়, মূলত হচ্ছে মনের কাজ এবং ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েশন অফ হিউম্যান বিং, পিপল যারা ভালোবাসেন
যারা দেখেন, এবং তার সাথে সাথে আমরা ভালো থিয়েটার করতে পেরেছি বলে লোকে হল ভরিয়েছেন। আমরা যে ইনস্টিটিউটে বসে আছি সেটার এই বিগত কয়েক বছরের সোহিনী ডিরেকশনে পাঁচজনের জন্য একটা সাকসেসের জন্য এখানে অনেকটা টাকা ইনভেস্ট করা গেছে, সবটাই ফ্যাক্টর। কিন্তু সেখানে আমি যেখান থেকে কথাটা এলো যে লোকজন সবকিছু থেকে একদম ওই ঘোড়ার যেরকম দুদিকে এরকম থাকে না, সেইটা কিন্তু থিয়েটার একটা হিউজ ভূমিকা পালন করে। না, আমার মনে হয় যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে যেহেতু আমরা থিয়েটার করি বা অভিনয় করি, যদি রেগুলার প্র্যাকটিস, তো এটা তো মনের একটা রেগুলার প্র্যাকটিস হয়, যে তোমার মনটা এক্স্যাক্টলি মানে নিজের সঙ্গে একটা কোয়েশ্চেনিং হয়, ঠিক না ভুল, ঠিক না ভুল, এইটা ঠিক, এইটা, এবং এটা এই অনেক যে- বৃহত্তর রাদার দেন হ্যাঁ। দুটো ব্যক্তির আলোচনা। হ্যাঁ, যে আমি এইভাবে কথা বললাম এটা ঠিক না ভুল, আমি এটা করলাম এটা ঠিক না ভুল, এই যে কনস্ট্যান্টলি একটা মানে নিজেদের ভিতরেই একটা, ধর আমি এটা ভুল করছি, আমার কিন্তু আমার যে কোনো জুনিয়র ছাত্র কিন্তু আমাকে বলতে পারে বাবু এটা ভুল করছো, আই হ্যাভ দ্যাট স্পেস ফর দ্যাট পার্সন, এটা আমি অ্যালাউ করি বলে আমি নিজে ঠিক থাকি। বা আমিও তাকে বলতে পারি না তোমার সাথে এরকম না, সে আমাকে বলতে পারে না তুমি আমার সাথে এরকম করবে না। মানে এই যে কনস্ট্যান্টলি আমাদের যে পরস্পরের সঙ্গে এই যে টিউনিং হচ্ছে, এই টিউনিংটার জন্যই বোধহয় আমরা খানিকটা মানে ভালো থাকতে পারি আমার মানে মনে হয়। বাকি সবকিছুর তুলনায় ওই সেলফ ডিসকাভারিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা থিয়েটার বারবার প্রমাণ করে দেয়। কারণ দেখো যে কোনো আর্ট ফর্মে কিন্তু মানে যাত্রায় আমি ছোটবেলায় গল্প শুনেছিলাম যে খুব স্টেটাসের বিষয় থাকে, যে বড় পাঠ করছেন তার ঘর এরম এবং আমাদের সোশ্যাল মিডিয়া কিন্তু বারবার ওটা জানান দিচ্ছে যে ও এর এত ফলোয়ার্স, তার মানে ও বেশি ইম্পর্টেন্ট। সেখানে সত্যি আর্ট প্র্যাকটিস বা সত্যি কিভাবে ভালো থাকা যায়, সবাই যে ডিপ্রেশনের কথা বলে হয়তো অনেকের হয়, কিন্তু ওই মানে নিজেকে বিজি রাখতে পারলে একজন, বিশেষ করে একজন অভিনেতা বা একজন আর্টিস্টের, সেটা কিন্তু অনেকটা শান্তি দেয়। সেখানে কিন্তু তখন আর ম্যাটার করে না যে XYZ কি বললো বা কেন বললো, যদি আমি আমার আর্টের প্রতি সৎ। মানে আমাদেরকে অনেকে বলতে পারে, যেরকম অনেক সময় আমি শুনি যে ওয়াই সো সিরিয়াস, ব্যাপারটা হচ্ছে উই আর সিরিয়াস, নাথিং টু বি ডান। মানে আমরা কিন্তু একটু সিরিয়াস ভাবেই জীবনকে দেখতে চাই, কারণ জীবনটা সিরিয়াস ভাবার বিষয়। এই যে মানুষ হিসেবে জন্মেছি, মানুষের যে র্যাশনালিটি আছে, তার যে ভগবান এই যে মস্তিষ্ক দিয়েছেন ভাবার, এইটা তো একটা সিরিয়াস বিষয়। সেটাকে আমি মস্তিষ্ককে কিভাবে ব্যবহার করছি, কিভাবে নিজেকে মানে তৈরি করছি বা ধ্বংস করছি, যা যা করছি, we are very, আমার মনে হয় যে দিস ইজ সামথিং which is serious and needs to be practiced seriously. হ্যাঁ। যেহেতু মানে এইখানে এখন বসে আছি আমরা, সবসময় আমরা ওটা ইন্টেন্স কথা বলি, সেটা আমার ভালোই লাগে বলতে। আমার ভালো লাগে। 42তম বর্ষ, তো এতগুলো বছর ধরে মানে তুমি তো অনেক ছোট থেকে বা ওরাও দেখে, আমি অনেক শুরু পরে, থেকে। আমি অনেক পরে এসেছি। তো এই যে ইনভলভ, এই যে এতদিন হয়েছে, কিভাবে দেখো এই পুরো মানে একটা, কারণ আমরা তো সবসময় মানে অতীতের একটা গ্লোরি থাকে, ও আছে, তারপরে এটা এখন এই জায়গায় এসেছে, তো তুমি কিভাবে দেখো বর্তমানে? তুমি এক ছোট আমি থেকে বর্তমানে থিয়েটারকে পশ্চিমবঙ্গে গ্লোরিয়াস জায়গায় দেখি। আই থিঙ্ক দ্যাট পশ্চিমবঙ্গ ইজ শাইনিং ইন থিয়েটার, এবং পুরো ভারতবর্ষের নিরিখে বলছি, পশ্চিমবঙ্গের মতো থিয়েটার সারা ভারতবর্ষে কোথাও হচ্ছে না। ছোটবেলা থেকে দিনেই বলছি, আমি 84 সালে প্রথম আমি এখানে মানিক জেঠুর মায়ের শাড়ি পরে এসেছিলাম, সেই শাড়িটা আমার কাছে এখনো আছে, আমার মা ওটা ঘরে বাইরে তো পড়েছিলেন। তখন ধরো ফেস্টিভ্যালে আসতেন রতন কাকা, তারা আমাদের বাড়িতে গিয়ে লুচি ছোলার ডাল মা বানাতো স্টোভে, শ্রীরাম লাগু, জব্বর পটেল, হাবিব তানভীর, মনিকা মাসি সবাই এসে খেয়ে দে। আমার মনে আছে মা বলছে রতনকে, এই রতন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, তারপরে যাবি, তা ওখানে গিয়ে পাঠ করতে হবে, যা। রতন কাকা চলে গেল গত বছর, মানে এত লোক চলে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু তার সত্ত্বেও এই যে নতুন, আমার এই বছর খুব আনন্দ হয়েছে, সেটা হচ্ছে যে আমাকে আমার থিয়েটার, আমার পরে যারা থিয়েটার করছে, যারা আমার থেকে ছোট, তারা সবাই মিলে বলেছে, সৌরভ, জয়রাজ, ঋতব্রত, সবাই বলেছে যে বাবুদি, নান্দিকারের ফেস্টিভ্যালটা কিন্তু শুধু নান্দিকারের নয়, এটা আমাদের ফেস্টিভ্যাল। তো তুমি কোনোদিন এটাকে আর 10 দিনের কম করবে পয়সার জন্য অভাবে, এটা ভেবো না। এটা হবে, এটা গ্লোরিয়াসলি হবে, এবং এটাতে দুর্দান্ত, উই আর অলওয়েজ ওয়েটিং এটাতে। মানে এটা আমার ভীষণ একটা প্রাইডের জায়গা, আমার থিয়েটার ফ্রেটার্নিটি আমার কাছে প্রাইডের জায়গা। শুধু নান্দিকার বলে না, মানে এভরিওয়ান, কি সমস্ত ভালো ভালো সব থিয়েটার প্র্যাকটিস হচ্ছে, কি ক্রিয়েটিভ তাদের বিষয়, আর পুরো মানে মাউথ পাবলিসিটিতে এই যে সৌরভদের নতুন নাটক, যে জানলাগুলো, ওইটা, তারপরে আমাদের ফ্র্যাঙ্কেনস্টাইন, যেটা শ্রাবন্তী ডিরেক্ট করেছে,
কি ভালো বিষয়, কি মাউস পাবলিসিটি, মানে এই ভাইবটা আমার দুর্ধর্ষ লাগে না, আমার আমার মানে মাদার হেন হিসেবে সুপার প্রাউড লাগে। মানে আমার মনে হয় যে এইটা যেন, মানে আমি ওদেরও বলি যে আমি যখন এই জায়গাটা, আমার বাবা স্বপ্নটা দেখিয়েছিলেন, তারপরে আস্তে 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 জায়গাটা যখন বানাচ্ছি, এই জায়গাটা কিন্তু সকলের একটা প্র্যাকটিসের জায়গা, সকলের ওই যে টিউনিং করার জন্য নিজেকে, বুঝলে তো? মানে মানে ব্যাপারটা হচ্ছে যে থিয়েটার প্র্যাকটিসটা মানে বা যে কোনো আর্ট প্র্যাকটিস কিন্তু কেউ যদি কোনো আলটিরিয়ার মোটিভ নিয়ে করে সেটা খুব ভুল প্র্যাকটিস। মানে শুরু থেকেই আর কি। শুরু থেকে মানে আলটিরিয়ার মোটিভটা আমি করলাম, অভিনয় করলাম, দুটো টাকা পেলাম, এগুলো তাতে মন শান্তি হবে না কিন্তু। মানে এই যে কনস্ট্যান্টলি নিজের সঙ্গে যে বোঝাপড়ার জায়গাটা, এইটা চালিয়ে যেতে হবে। এই রেগুলার জিনিসটা, এটা রেগুলার, এটা চালিয়ে যেতে হবে। সেটা আমরা তো করবোই, আমি তো যতদিন বাঁচবো করবো, আমার পরে ওরা করবে, তারপরে সবাই যারা যারা আছে, যারা যারা থিয়েটার সিরিয়াসলি প্র্যাকটিস করবে, অনেক ছেলে মেয়ে আছে দুর্ধর্ষ তারা, দুর্ধর্ষ তারা। মানে আমি বলছি যে থিয়েটারের এখন মানে জয় জয়কার, জয় জয়কার। এখনো তুমি ধরো যে আমাদের এখন ছেলেমেয়েরা অনেকে ধরো অভিনয় করার সুযোগ পাচ্ছে ওয়েব সিরিজ বা সিনেমাতে, সেটা খুবই ভালো, মানে এত ভালো ভালো অভিনেতা আসছে, কিন্তু তাদেরকে থিয়েটারে দেখলে দ্যাট ইজ এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। ভাস্করকে কেউ যদি থিয়েটারে দেখে, বা অনুজয়কে কেউ যদি থিয়েটারে দেখে, বা তূর্ণাকে যদি দেখে, বা বুদ্ধকে দেখে, বা দোলাকে দেখে, আমি বাইরে বা জয়রাজকে দেখে, বা শ্রাবন্তীকে দেখে, সপ্তর্ষিকে যদি দেখে থিয়েটারে, ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, যেটা কিন্তু আউট অফ দিস ওয়ার্ল্ড। যারা থিয়েটার দেখতে আসেন না তাদেরকে আমার বলার যে প্লিজ আসুন। আর প্রচুর লোক কিন্তু থিয়েটার, আমার খুব সুন্দর লাগলো, তোমার আগে একটা ইন্টারভিউ দিলাম, সে শুরু করলো যে বাবুদি আমরা তো জানি যে থিয়েটারে প্রচন্ড লোক হয় এবং থিয়েটারের কিন্তু টিকিটের দাম অনেক, তার সত্ত্বেও লোক হয়। আমি বললাম থ্যাংক ইউ ফর সেইং দিস। একদম। কারণ অনেকে মনে করে যে বোধহয় পয়সা নেই, বোধহয় খুব দুস্থ, আদৌ সেটা নয়, কিন্তু আদৌ সেটা নয়, সেটা কিন্তু মানে থিয়েটার এখন ঝাঁ চকচকে। হ্যাঁ মানে আমি যখন প্রথম অভিনয় করতে আসি, আমি মূলত সিনেমা দেখেই এসেছিলাম, থিয়েটার সম্পর্কে আমার অতটা বড় ধারণা ছিল না। এবার যখন থিয়েটার করতে শুরু করলাম, আমি দেখলাম যে থিয়েটারে কিন্তু অনেক কম টাকায় হিউজ এক্সপেরিমেন্ট করা হয়। অন্য মিডিয়াতে, টেলিভিশনে বলো, ওয়েব সিরিজে বলো, আমার মনে হয় কম টাকা বলেই হয়তো আমাদের এক্সপেরিমেন্টেশনটা একটু মানে বেশি করাও যায়, আমার মনে হয় যে সেটা আমি জানি না তাই কেন, কি? জানি আমি না। সেটা বলতে পারবো না। ক্রিয়েটিভলি বেশি ভাববা, মানে আমি বলছি স্টোরি বলো, গল্প, যেটা টেকনোলজি দিয়ে হয়তো অনেক কিছু কভার করা যায় অন্য জায়গায়, কিন্তু এটা করা যাবে না বলেই হয়তো যে আরো কি না সেটা না, মানে আমি একটা জিনিস বানাবো, আমি আমার কাছে এবং আমার অডিয়েন্সের কাছে দায়বদ্ধ ভালো কিছু বানাতে। আমি কাউকে আমাকে টাকাটা তুলে দিতে হবে শুধুমাত্র এইটা ভাবি না আর না কি। একটা তো এরকম ধারণা ছিল যে এইটা। অর্থনৈতিকভাবে শিল্পকে ব্যাক করলে ভালো শিল্প হতে পারে, যেটা পার্শিয়ালি ট্রু, যে টাকা ইনভেস্ট করলে ভালো হওয়ার চান্সেস আর হাই। কিন্তু থিয়েটার কিন্তু বারবার প্রমাণ করে দিয়েছে যে হিউজ ইনভেস্টমেন্ট ছাড়াও কম সেট নিয়ে, ভালো স্ক্রিপ্ট নিয়ে, ভালো অভিনয় দিয়ে, এবং স্টেজ তো ধরো ওয়ান ডাইমেনশনাল, আমি খুব বেশি তো মাস্টার শটের মতো খুব বেশি তো আমি এদিক ওদিক করতে পারছি না, সেটা নিয়েও কিন্তু ব্রিলিয়ান্ট থিয়েটার করা যায়। এবং তার থেকেও বড় কথা যেটা এখন খুব হচ্ছে, সেটা হচ্ছে থিয়েটারের বহু স্ক্রিপ্ট নিয়ে কিন্তু এখন অন্য মাধ্যমে সেটাকে করা হচ্ছে। তার মানে এই স্ক্রিপ্টগুলো কিন্তু বরাবরই তার মানে ওই এক্সপেরিমেন্টাল জায়গায় ছিল আর কি, যে অনেক ভ্যারাইটি সাবজেক্ট নিয়ে করা হচ্ছে। তো সেইটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। নাট্য উৎসবে কি কি থাকছে যদি দর্শকের জন্য বলা যায়, কোন কোন নাটক থাকছে, কি কি? আচ্ছা, আমি এখানে একটাই শুধু কথা বলতে চাই যে আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে এই যে থিয়েটারে যে হাউসফুল হয়, সিনেমায় অনেক সময় আমরা দেখি যে হাউসফুল হচ্ছে না, এই বিষয় কি? আমি বলছি যে দুটো জায়গাকে একেবারেই মেলানোর নয়। তার কারণ হচ্ছে যে একটা পারফরমেন্স কিন্তু একবার একটা হলে একদিন হচ্ছে, একটা সিনেমা রিলিজ করলে কিন্তু সে প্রচুর হল পায়। এই দুটোকে কম্প্যারিজনের কোনো জায়গাই নেই, ভালো আর ভালো art আমার কোনো মনে হয়। কম্প্যারিজন। থিয়েটার ইজ অ্যাবাউট হিয়ার অ্যান্ড নাও, ইট ইজ বর্ন হিয়ার, ইট ডাইজ হিয়ার। ওটাকে তুমি যতই তুমি তুলে রাখো ক্যামেরায়, ওটা কিন্তু থিয়েটার হয় না। তো এই যে ইমপারমানেন্সটাই কিন্তু এইটার ম্যাজিক। হ্যাঁ, এবং এইটাই আমি বলতে চাই যে এইটাই বেঁচে থাকা দরকার। এই যে এসো, এই যে একদিন হবে হয়তো নাটকটা, মাসে একবার হবে, দৌড়ে এসো দেখো, এইটা খুব ইম্পর্টেন্ট।
এই বছর আমাদের খুব ভালো ভালো পারফরমেন্স থাকছে। আমাদের নান্দিকারের নিজেদের সমস্ত নাটক থাকবে। মাধবীর কথা বল বাবার। মাধবী আমার কাছে, আমি তো মাধবী নাটকটি আমি যখন প্রথমবার দেখেছিলাম, সেই নাটকে আমি সোহিনীকে স্টেজে প্রথমবার দেখি, আমার অসাধারণ লেগেছিল। এবং ওই একটা সেটে জঙ্গল হচ্ছে, রাজপ্রাসাদ হচ্ছে, এটা আমি বিশ্বাসই করতে পারিনি। থিয়েটারের অডিয়েন্স ছিলাম না তখন বলে। তো সেই মাধবী নাটকে কিন্তু এখনো স্যার পারফর্ম করেন 92 বছর বয়সে, যেটা আমার মনে হয় একটা হিউজ বিষয়। একজন অভিনেতা নিজেকে কিভাবে এখনো প্রস্তুত রাখেন। এবং ওখানে তুমি যারা দেখেছেন জানেন যে একটা দেবুদাকে গালবের পাঠ করে দেবুদাকে চেজ করা সিন আছে, সেখানে স্যার কিন্তু রস্টামের উপর থেকে প্রায় 4-5টা স্টেপ দৌড়ে আসেন। তো সেটা এবং খুবই- দেবুদারও একটা পড়ে যাওয়া আছে, দেবুদারও একটা role হয়ে পড়ে সেটাও যাওয়া আছে। দেবুদা কিন্তু দেবুদার কত 60 হলো বোধহয়, দেবুদা কিন্তু এখনো দামাদ্দাম রোল করে পড়ে। আমরা এগুলো দেখি সাইডে দাঁড়িয়ে, এছাড়া আমিও কলকাতা পড়ি শহরে- দামাদ্দাম। হ্যাঁ, এছাড়া কলকাতা শহরে অনেকগুলি ভালো নাটক আছে। লালদার ভানু আছে, লালদার ডিরেকশনে ভানু আছে, লালদা তাতে অভিনয় করবে। আক্ষরিক আচ্ছা, আছে। বাবানদাদের ঋদ্ধি অভিনয় করবে, হ্যামলেট আছে। তরুণ প্রধানের ম্যাকবেথ আছে, জয়রাজ শ্রাবন্তী ফ্র্যাঙ্কেনস্টাইন আছে, সৌরভ দুর্নাদের ওই নাটক আছে, যে জানলাগুলো রাখা ছিল। এছাড়া কি কি আছে বল? অনেকের আক্ষরিক আছে, ওটা দিয়ে আমাদের অনেকের ফেস্টিভ্যাল শুরু হচ্ছে। হ্যাঁ, দেবাশিসকে দিয়ে ফেস্টিভ্যাল শুরু হচ্ছে। আর দেবাশিস দার আরেকটি নাটক আছে ফেরারি ফৌজ, হ্যাঁ, যেটি পার্থ ভৌমিকের দলে দল। হয়, যেখানে দেবুদা এবং বুদ্ধ অভিনয় করে, এবং বুদ্ধ খুবই ভালো পারফর্ম করে। এছাড়া আমাদের নাটক চন্দনদা আছে, চন্দনদা। চন্দনদার মেঘনাদ আছে। চন্দনদা এই বছর আমাদের অ্যাওয়ার্ডি। ছোট চন্দনদা একটি অনুষ্ঠান শুরুতে করা হবে চন্দনদাকে ডেকে। আর নান্দিকারের ওর ডিরেকশনে আছে 1 থেকে 12। 1 থেকে 12 আছে, এবং 25 তারিখটা আমাদের জন্য খুব মানে খুবই ইম্পর্টেন্ট একটা দিন ফেস্টিভ্যালে। 25 তারিখ আমাদের যে বাচ্চাদের উইং, মানে 4 বছর বয়স থেকে যারা, 4 বছর থেকে 15 বছর, তাদের নিয়ে প্রত্যেক বছর 3টি নাটক করা হয়। মানে 4 থেকে 8, 8 থেকে 12, 12 থেকে 15। সকালটা তাদের। সকালটা তাদের, এবং অদ্ভুতভাবে সেই নাটকটির টিকিট সব থেকে আগে বিক্রি হয়। হ্যাঁ, কারণ বাচ্চাদের ওই সারা বছরে একবার পারফর্ম করার জন্য প্রচুর মানুষ কিন্তু আছেন যারা চান যে বাচ্চাদের নিয়ে একটা ফেস্টিভ্যাল করা হোক। তো সেই হই হই রই রই কাণ্ড হয়। দুপুরবেলা হচ্ছে বাচ্চাদের পর হচ্ছে নবান্ন। নবান্ন আমাদের 9তম প্রযোজনা, সোহিনী এবং অর্ঘর ডিরেকশনে, এবং লাস্টে পাঞ্চজন্য দিয়ে আমাদের ফেস্টিভ্যাল। পাঞ্চজন্য হচ্ছে হট ফেভারিট সবাইকার, যতবারই পাঞ্চজন্য হয় থ্যাংক ইউ টু দি অডিয়েন্স যে সেটা হাউসফুল হয়। পাঞ্চজন্য আমাদের লক্ষ্মী প্রোডাকশন বলি আমরা, ভীষণ অনেক আমাদের সাহায্য করেছে আমাদের এই বিল্ডিং করতে, কাজ করে যেতে। পাঞ্চজন্য আর কাকে মিস করছি বলতো? সিকিম এনএসডি আসছে। এইটা খুব ইম্পর্টেন্ট, সিকিম এনএসডি আসছে, এবং এখানেও আবার বাঙালির জয় জয়কার, কারণ সিকিম এনএসডি ডিরেক্টর হচ্ছেন আমাদের পিয়াল ভট্টাচার্য এখানকার। তো সেইটাও একটা বেশ দুর্ধর্ষ ব্যাপার। এবং ওরা হিন্দিতে করছেন, মানে কেউ যদি ভেবে থাকেন যে ভাষার জন্য অসুবিধা হবে, সেটা হবে না। ওরা হিন্দি ভাষী নাটকটি করছেন, মানে হিন্দি ভাষায় করছেন। সংস্কৃতও আর তোমাদের ব্যতিক্রম নতুন নাটক? ব্যতিক্রম আমরা ফেস্টিভ্যালে করছি না, কারণ এই নাটকটি আমরা কবে নামাবো ঠিক ছিল না। তো খুব তড়িঘড়ি রিহার্সাল চলছে, কারণ প্যারালালি আরো 2টো নাটকের রিহার্সাল চলছে। সৌরভ বালতির ইচ্ছে মতো একটি 31 ডিসেম্বর সারা রাত ব্যাপী যে ফেস্টিভ্যালটা হয়, তাতে নান্দিকা প্রথম, মানে পুরো ফেস্টিভ্যালটার প্রথম পারফরমেন্স নান্দিকারের। এটা সৌরভী গলা টিপে ধরে আর কি, যে করতেই এবং আমার হবে, খুব ভালো লাগে ওর ফার্স্ট ফেস্টিভ্যালে। পারফরমেন্স করতেই হবে। তো সেটাতে এবছর সোহিনী আর আমি একসাথে করছি। এর আগে আমি করেছিলাম অনেকবার, একসাথে দুজনের করা হয়নি। তো এটা একটা কোরাস প্রোডাকশন, ব্রেকটের এক্সেপশন অ্যান্ড দ্য রুল, এটা বাবার অ্যাডাপ্টেশন। সেটাকে আমরা আবার আমাদের 6 মাস ব্যাচের যে ছেলে মেয়েরা, তাদের একটা এক্সপিরিয়েন্স দেওয়া হয় যে 6 মাসের পর তারা পারফর্ম করে স্টেজে দাঁড়িয়ে। তো সেই 6 মাসের ব্যাচের ছেলে মেয়েরা এবার ওইটাতে আমাদের সাথে পারফর্ম করবে। বাহ। আর এটা যেটা বলবো, মিস করার কথা হলো মাকে কতটা মিস করে? হ্যাঁ, মাকে কতটা মিস করে এই দিনগুলোতে বিশেষ করে? মাকে মাকে আমরা সবাই মানে যারা প্রতিদিন মাকে সোহিনী প্রতিদিনই মিস করে। মিস করি, মানে মা দেখো, মানে আমার কাছে না এটা এখনো, মানে এই রিয়ালিটিটা এখনো সিঙ্ক করেনি যে মা নেই, এটা আমার কাছে। বিকজ শি ইজ অলওয়েজ উইথ মি। মায়ের আমি ফেস্টিভ্যালে মায়ের শাড়ি পরেই থাকি বেশি সময়। তো মায়ের গয়না, মায়ের শাড়ি, মা চলে যাওয়ার পর থেকে মা যা যা পরে আসতেন ফেস্টিভ্যালে, মোটামুটি আমি সেইগুলোই পরে পরে আসি। তো মা আমার সাথে সবসময় আছেন, মানে এই যে ঘরটা মায়ের নামে, তো এই মা ইজ অলওয়েজ দেয়ার, শি ইজ ওয়াচিং। তো মা, আমি এখন এটা বুঝতে পারি না যে মা ইজ নট দেয়ার। আমার কাছে এটা, এই রিয়ালিটিটা রিয়ালিটি নয়।
বুঝতে পেরেছো তো? ওইটা আমি মা চলে যাওয়ার পর প্রত্যেক দিন স্বপ্নে দেখেছি। আমি এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছি, বাট তারপরে আমি এটাকে অ্যাকসেপ্ট করেছি। আমি প্রত্যেক দিন, আমি কালকেও স্বপ্নে দেখেছি, কারণ আমি কিছু না কিছু কনভারসেশন হচ্ছে, কথা বলছি, এটা করছি। তো ওটা আছে, মায়ের ইনস্ট্রুমেন্টটা এখানে আছে, ওই ইনস্ট্রুমেন্টটাই বাজায় ওরা, পার্থদা বাজায়, Synthটা বাঁশি বাজায়। সিনথেসাইজারটা পার্থদা বাজায়। মায়ের দুটো বাঁশি, আমার একটি ছেলে এখানে বাঁশি প্র্যাকটিস করছে, ভেবেছি ওকে দেব। তো মা এইভাবে alive বাচ্চাদের আছে। মতো খুশি হতেন ম্যাম, মানে ম্যামকে আমি যেটা সবচেয়ে বেশি মিস করি, ম্যাম যে কোনো ভালো জিনিস দেখলে বাচ্চাদের মতো খুশি হতেন। মানে কেউ ধরো ভালো বাঁশি বাজালো, কেউ একটা গান গাইলো, কেউ একটা ভালো কবিতা আবৃত্তি করলো, এবং ম্যাম আজ অব্দি কোনোদিনও, মানে আমি তো ম্যামকে 15 বছর মতন, 14-15 বছর দেখেছি, আজ অব্দি কোনোদিনও 1 সেকেন্ডও লেট হননি হ্যাঁ, কোনোদিনও না। উনি 10 মিনিট আগে আসতেন, মানে তোমার লজ্জা লাগবে আর কি, মানে ওটা হয় না কিছু কিছু জিনিস কিছু কিছু মানুষের থেকে বিশাল শিক্ষার। মানে ম্যামের সাথে রিহার্সাল থাকলে ভয় হতো যে আজকে যেন লেট না হই, এবং যে ডিসিপ্লিনটা আমায় কিন্তু দারুণ শিখিয়েছে আর কি। এবং আমি মায়ের সাথে ঝগড়াটা মিস করি। মায়ের সাথে আমার দুমদুমারই ঝগড়া হতো, কিন্তু সেটা আর্টেরই conflict। আমার দারুণ লাগতো। মানে আমাকে, মানে ধরো কাউন্টার লজিক কাউন্টার লজিক, এটা খুব ভালো লাগতো আমার। এবং শিল্পের জন্য ঝগড়া কিন্তু, হ্যাঁ, হ্যাঁ, মানে কেন তুই এটা এরকম কেন করছিস, এটা কেন নয়। হ্যাঁ, এটা কেন না? এরকম করে দেখ, ওইটা খুব মানে এই একদম। আমি একদম সেটা দিয়ে জিজ্ঞেস করবো যে স্যার ম্যাম, অবশ্যই স্যার ম্যামকে স্যার ম্যামের সাথেই দেখা, কিন্তু আবার যখন একটু অন্যভাবে দেখা সামনে থেকে, তো কিভাবে মানে স্যার ম্যামই হয়ে থাকতেন না অন্যরকম ভাবে ভাবতেন, না ওটা থেকে বেরোতে পারতেন না? তখন আমি স্যারকে ওর সাথে হ্যাঁ, আমি স্যারকে এখনো ও স্যার কোনোদিনই স্যার ম্যাম ভাবেনি আসলে। অদ্ভুত ভাবে, মানে সরি তোকে ইন্টারাপ্ট না, করে না। বলছি, আমি অদ্ভুত ভাবে আমার মায়ের সাথে ওর আমার থেকে আগে বন্ধুত্ব হয়েছিল। আমার মায়েরও খুব, কারণ আমার মনে হয় যে সপ্তর্ষির ওই ব্যাগেজটা ছিল না, যে সাতিলেখা সেনগুপ্ত, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। ও ঢুকে দেখেছিল একটা বয়স্ক লোক, সাদা চুল, ভালো বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেছে। আর সেই ভদ্রমহিলা বেশ তো ভালো ভালো এই কথা ওনাদেরও বলছে। ছিল না ব্যাগেজটা, যে ওনারা যে হ্যাঁ। মহান ব্যক্তিত্ব, ওনারা যে শিক্ষিত, এবং আর্ট ফর্ম সম্পর্কে ওনাদের বিশাল নলেজ। এবং আমি যে একদমই একটা অন্য জগৎ থেকে এসেছি, তখনও তো আমার সৈনির সাথে প্রেম টেম কিছু না, একটি ছেলে, একটি ছাত্র এসেছে। হ্যাঁ। এই যে শিক্ষকের, একজন ভালো ছাত্র তৈরি করার জন্য শিক্ষকের যে খুব বড় ভূমিকা বলতো, তখন আমি ছাত্র হিসেবে স্কুলে মোটামুটি ছিলাম। আমি খুব কম টিচারকেই পেয়েছি যিনি আমাকে পড়াশোনা ছাড়াও আলাদা কিছু জ্ঞান দিয়েছেন, বা আমাকে ব্যক্তি হিসেবে তৈরি হতে খুব সাহায্য করেছেন, যেটা আমি নান্দিকার এসে পেয়েছি। স্যার কিন্তু একদমই আমাকে সমবয়সী ছেলের মতো ট্রিট করে বলেছিল, হ্যাঁ বসো বসো, হ্যাঁ যা প্রশ্ন আছে করো। উনি আমাকে বিচার করেননি বা মায়ের বাচাল বলে সাথে, চুপ করে দেননি। মায়ের সাথে সপ্তর্ষির খেলা ছিল যে মা সপ্তর্ষি জিনিসপত্র কেনাকাটা, মা খুব জামা কাপড় ভালোবাসতো, সপ্তর্ষি তো জামা কাপড় ভীষণ ভালোবাসে। ওরা দুজনে শপিং এ যাওয়া, এখানে সেখানে খাওয়া, এইটা খুব আনন্দের। আর বাবা রোজ আমাকে ফোন করে, আমার এত রাগ হয়, বাবা ফোন করে প্রথমেই জিজ্ঞেস করে সাহেব কোথায়, আমি কোথায়, সাহেব কোথায়, সাহেব ফিরেছে, সাহেব কোথায়। এইটা খুব মানে মানে ওদের একটা অন্যরকম, আমি বুঝতে পারি, অন্য কথা হয়, দে টক লাইক টু মেন সামটাইমস, যেটাতে স্যারের সাথে ফুটবল নিয়ে কথা হলো, বা আমি আগের প্রচুর গল্প স্যারের থেকে জানতে চাই যে কিভাবে ওই যে থিয়েটার যে শুধুমাত্র একটা ক্রিয়েটিভ প্রসেস নয়, অ্যাডমিনিস্ট্রেশনের যেটা হিউজ ভূমিকা আছে, এটা কিন্তু স্যারের থেকে বিশাল শেখার। হ্যাঁ। যে দল গঠন কিভাবে হয়, ঠান্ডা কারণ আমি মাথায়। মূলত কিন্তু অভিনেতা হিসেবেই দলে জয়েন করেছিলাম, কিন্তু যখন দেখলাম এটা একটা বিশাল যোগ্য, একটি দল চালিয়ে, মানে ইন্ডিভিজুয়াল অভিনেতার জার্নিটা একটা রকম, কিন্তু যখন তুমি একটি দল পরিচালনায় আছো, সেখানে কিন্তু তোমার দায়িত্বটা আর অনেকটা বেশি। সেখানে কিন্তু শুধু তুমি ব্যক্তি স্বার্থের কথা ভাবলে হবে না, একটু বৃহত্তরভাবে ভাবতে হবে। এবং যেটা নিয়ে স্যার ম্যাম সোহেনী আমার অনেক সময় কনফ্লিক্ট হয়েছে। আমি হয়তো বলেছি যে কেন একটা নাটক করলেই তো হয় যেখানে সাদিদি বা সোহিনী মেন ভূমিকায় অভিনয় করছে। স্যার বলেছেন না, আমার এতগুলো লোক আছে, তাদেরকেও অ্যাকোমোডেট করতে হবে। হ্যাঁ, তো এই পুরো জিনিসটা বাবার সাথে খুবই, সেটা খুব মানে অনেক অনেক বিষয়ে কথা হতো, যে কথাগুলো হয়তো চট করে লোক পাওয়া যায় না কথা বলার। এবং ওই আবারও একটা অদ্ভুত বিষয়, একটা অসম বন্ধুত্ব, অদ্ভুত কিন্তু এটা, মানে এইটা আমি নান্দিকারের কাছে কৃতজ্ঞ। এটা অদ্ভুত জানো তো। এটা কিন্তু আমি এখন মানে হঠাৎ মনে পড়লো, এই যে মানে আজকে আমি এখানে আসার আগে সপ্তর্ষির মা আমাকে ফোন করলো, করে বলল, মাম্মি করে বলল, হ্যাঁ রে ঠান্ডা পড়েছে, অনেক কাজ করছিস, গরম জামাটা নিয়ে বেরোস, হ্যাঁ
আর ঠিক ঠিক খাচ্ছিস তো, এখন খুব চাপ আছে তো। মানে আমার হয়তো ওনার সাথে রোজ দেখাও হয় না, কিন্তু ওই যে বসে ভাবছে যে কোথায় গেল, উনি কিন্তু ওনার ছেলেকে ফোন করে জিজ্ঞেস করছেন না। এই যে আমাকে, আমার কথা ধরে ভাবছে, বা আমার শ্বশুরমশাই আমার জন্মদিনে আমার সাথে দেখা হয়নি, মেমের হাতে, আমার ননদ আর কি, মেমের হাতে আমাকে একটা গিফট পাঠিয়েছে। এই যে জিনিসটা, এটা সত্যি কিন্তু একটা দুর্ধর্ষ ব্যাপার, যে এই লোকগুলো কিন্তু দে আর ওয়াচিং, দে আর রিয়েল পিপল আর কি, মানে সম্পর্কগুলো মানে আমরা বাড়ি না ফেরা পর্যন্ত আমাদের জন্য আগে মা বাবা মানে জেগে থাকতো, এখন বাবা আর বাবাই মামি জেগে থাকে যে এরা বাড়িতে ঢুকবে তারপরে আমরা ঘুমোবো। এইটা একটা অদ্ভুত জিনিস একটা, এটা দারুণ ব্যাপার। একদম, এটা বোধহয় এখন মানে এটা বোধহয় কোথাও আস্তে আস্তে আমরা যেটা বলছিলাম, মানে আমরা না না, আছে 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 নতুন আছে আছে, মানে এটা দুতরফেরই দুতরফেরই এটা মনে হয়, আছে। শুধু তো আমি ভালো হলে হবে না, উল্টো দিকের মানুষটাকে সেইভাবে রেসপন্স করতে হবে। আছে। যেটা হয়তো মানে আমরা ফরচুনেট এনাফ যে ধরো সাথীদি স্যারের মধ্যে বা আমার বাবা মার মধ্যে সোহিনী কিছুটা পেয়েছে। আমিও এমন একটা পরিবারে বড় হচ্ছে যেখানে ডিসক্রিমিনেট করা হয়নি। আমার বোন আমার থেকে 2 বছরের ছোট, আমাদেরকে সমান মানে সমান সুযোগ দিয়ে আমার বড় কখনো করা হয়েছে। মনে হয়নি যে ওরা আমার শ্বশুর শাশুড়ি, আমার কখনো মনে হয়, মানে মনে হচ্ছে ওরা আমার বন্ধু, এবং ওরা আমার সিনিয়র বন্ধু, আমাকে আগলানোর দুজন সিনিয়র বন্ধু। এটা দারুণ একটা, আমি কিন্তু একটুও বাড়িয়ে ক্যামেরার জন্য বলছি না। তো এবারে তুমি বলো তো যে ট্রোলিং এর পাশে কিছু যায় আসে? লাস্ট যেটা বলবো যে তুমি সিনেমাতে অভিনয় করছো, এখন ওয়েব সিরিজে অভিনয় করছো। ওয়েব সিরিজে একটু আগে আমার একজন বলছিল যে উৎসবে দেখে বলছে এত রাগ উঠছিল, এতগুলো অভিনয় করেছে রাগ হচ্ছে, বলছে গিয়ে মারি। আমার না এটাই তো সবচেয়ে বড় মানে পুরস্কার থেকে আর কি, যে Thank you. ওটা তোমাকে আর সইনি আর ভাবছে না, ভাবছে ওই ক্যারেক্টার। আমার খুব ভালো লাগে, আমাকে না এখানে কোথাও গেলে টেলে অনেকে এসে জড়িয়ে ধরবে, গাল টাল টিপে চুমু টুমু খায়, আমার বেশ মজাই লাগে। মাঝে মাঝে রাগ হয়, কিন্তু যখন খুব তাড়ায় থাকি ছাড়ো ছাড়ো, কিন্তু ওই যে চুমু টুমু খায়, বেশ আদর করে সবাই, এটার জন্যই তো অভিনয় করা। কি জিজ্ঞেস করছিলে? হ্যাঁ, সেটা থেকেই প্রশ্ন। এবার তুমি তো সিরিয়াল করেছো, তো ট্রান্সফরমেশন কতটা কি করতে হয়, বা মানে অন অফ, মানে আমি একটা সিরিয়ালে সেটে গেলাম, একটা গেলাম ড্রামায়, থিয়েটারে গেলাম, এবং সেটা নিয়ে তো যখন একটা তো আগে একটা ছিল যে হ্যাঁ ও নাটকে অভিনয় করে না, একটা সময় ভীষণ ছিল যে সিনেমায় নাটকের অভিনয় করে বলে সিনেমায় অনেককে নেওয়া যাবে না, আমার এরকম একটা ধারণা তৈরি হয়েছিল, কিন্তু সেটা এখন তো পুরোপুরি ভেঙে চড়ে যাচ্ছে আর কি। আগে ছিল না, মাঝখানে হয়েছিল, আবার ফিরে এসেছে। মাঝখানে পৌঁছলো যে না ও তো করে, কিন্তু থিয়েটার করাটা ওই খুব একটা ক্লিশে কথা আছে, নাটকীয় অভিনয়, থিয়েট্রিক্যাল, এটার মানে ঠিক আমি জানি না। না এটা না জানি না, মানে আমার কাছে ট্যাবু ছিল না। সোহিনী বলতে পারবে, আমি সব মাধ্যমে অভিনয় করতে চেয়েছি, এবং আমার মনে হচ্ছে টেকনিক্যাল ডিফারেন্স হলো, মনের কোনো ডিফারেন্স হয় না। মানে একজন অভিনেতার মন থিয়েটার যেভাবে কাজ করে, নাটকেও এই মানে অন্য মাধ্যমে ক্যামেরাতেও একইভাবে কাজ করে। হয়তো টেকনিক্যাল কারণে তার অভিব্যক্তি কতটা হবে, চোখ কতটা বড় হবে, বা তার ভয়েস কিরকম হবে, সেইটা একটা কন্ট্রোল হতে পারে, কিন্তু আলাদা করে কিছু না। আর আরেকটা কথা হচ্ছে, দেখো থিয়েটারে যেটা হচ্ছে, আমি যখন এখানে রিহার্সাল করছি, পুরো বিষয়টা সম্পর্কে আমার একটা মতামত আছে, এবং আমার তাতে আমার ওপিনিয়নটা হয়তো মাঝে মাঝে আমি কাজে লাগাতে পারি। কিন্তু আমি যখন টেলিভিশনে সেটে যাই, বা আমি ধরো কোনো সিনেমায় কাজ করতে যাই, সেখানে আমার চরিত্র ছাড়া কিন্তু কোনো কিছু আমার হাতে নেই। সেইটা যদি ক্লিয়ারলি কেউ বুঝতে পারে, তার জন্য এবার কখনো কোনো কম্পোজিশন করতে ইচ্ছে করলো, আমি ডিরেক্টরকে গিয়ে বললাম যে স্যার আমি এইভাবে করতে চাই, সেটা হতে পারে। কিন্তু ওখানে একটা যেটা খুব হয়, অনেককে আমি দেখেছি যে তুমি এইটা করো, এটা কিন্তু আমার বলার এখতিয়ার নেই। আমি কিন্তু আমার কো অ্যাক্টরকে এটা বলতে পারি না যে তুমি এইটা করো, তাহলে আমার সুবিধা হবে। যেটা হয়তো থিয়েটারে যেহেতু রিহার্সালের প্রসেস আছে, সেখানে আমরা 10 রকম করে দেখতে পারি, সেইটা ডিফারেন্স। এছাড়া আমার তো মনে হয় না কিছু। আমার আমি কি করে বলবো, আগে যখন আমি শুধু নান্দিকারেই কাজ করতাম, তখন আমার মনে হতো নান্দিকারটাই আমার ঘর বাড়ি। তারপরে আমি আস্তে আস্তে অন্য দলে কাজ করলাম, 2-1টা দলে, সীমাদির সাথে কাজ করলাম, ব্রাত্যদার সাথে কাজ করলাম, তখন মনে হলো যে না, ব্রাত্যদার ঘরটাও তো আমারই ঘর। এখন যেটা হয়েছে যে আমি আমার এই পুরো ইন্ডাস্ট্রিতে যার সঙ্গেই কাজ করতে যাই, আই এম অ্যাবসলিউটলি কমফোর্টেবল, এবং আমি চেষ্টা করি যে আমি কি করে এই লোকটার যে টাইম কনস্ট্রেন্ট আছে, এর যে ইকোনমিক কনস্ট্রেন্ট আছে, যা আছে, এই যখন আমাকে নিচ্ছে ওইটা 1 দিন বা 2 দিন বা 4 দিন বা 10 দিন, আমি 10 দিন আমার 100% দেবো ওকে। মানে আমি ওকে
ওই কাজটা ওরটা ভালো করে আগে তুলে দেবে, আর আমি সেই অনুযায়ী আমার বাকি কাজগুলোকে সাজাই। মানে এটা ভাবার কোনো জায়গা নেই যে আজকে আমি আমার এইখানে কাজ না করে অন্য কোথাও গেছি বলে ওই কাজটা আমার কাছে আনইম্পর্টেন্ট কাজ, এরকম হয় না যে আমার থিয়েটারটাই আসল, এরকম কিন্তু ব্যাপারটা নয়, আমার কাছে সেটা নয়। আমি যখন যে সময়টা আমি ধরো একটা ওয়েব সিরিজে কাজ করতে যাই, আমি ওইটাতে 200% ইনভলভ থাকি। আমি দেখি যে আমার ভীষণ ভাল লাগে ক্যামেরা পার্সন কিভাবে কি ডিল করছে, ডিরেক্টর কি করছে, আমার কো অ্যাক্টর কি করছে, আচ্ছা আমি এটাতে কি ফিট করতে পারি। এবারে ধরো আমার সেদিনকে শো আছে, এবার ওটাকে আমি শেষ করে ওকে বলি আমি শোতে এবার যাই, এবার এখানে এসে আমি 100% চেষ্টা করি করার। এবং আমার মনে হয়, বিশ্বাস করো, আমি হয়তো প্রিভিলেজ জানি না, আমি সব জায়গায় নিজের সবটা দিয়ে করি বলে আমার আজ অবধি কোনোদিন কোনো অসুবিধা হয়নি কাউকে বোঝাতে যে আমাকে ওইখানে যেতে হবে, আমাকে এটার জন্য ছেড়ে দেবে। কারণ সবাই জানে আমি সত্যি কথা বলি এবং ওখানেই ওই কাজটাই করি। মানে এমন নয় যে আমি ওখানে বলে এরা 5 মিনিট অন্য কাজ করে এলো, এটা আই ডোন্ট ডু দ্যাট। আমি যে কাজটা কমিটেড, যে সময়টা, সেই কাজটা আমি তার জন্য আমি 100% করি, মোর দেন 100% করি। তার ফলে আমি বলছি যে ধরো আবার প্রলয় যতটা রাজের ততটা আমারও, অনুসন্ধান যতটা অদিতির, যতটা শুভর ততটা আমারও। হ্যাঁ, মানে ফ্র্যাঙ্কেনস্টাইন যতটা জয়রাজের, ফেস্টিভ্যালে যখন শ্রাবন্তী ওরা করবে ফ্র্যাঙ্কেনস্টাইন আমারও। তো এইটাই আর কি, দিস ইজ মাই থিং, আই এম ভেরি ইমোশনালি ইনভলভড উইথ দিস এন্টায়ার আর্ট প্র্যাকটিস। এটা আমার কাছে ব্যাপারটা কিন্তু এরম না যে আমাকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছে বলে আমি ভাড়ার আর্টিস্ট, আমি কিন্তু সেটা নই। আমি যখন যাই আমি তখন মানে মরা অবধি আমি চেষ্টা করব, সেইটা বোধহয় এতদিনে আমার সম্পর্কে সবাই জানে, তো সেই জন্য ভালোবাসে, সেটার জন্য আমি আই এম গ্রেটফুল ফর দ্য লাভ। ভালোবাসার জন্যই তো এত কিছু করা। হ্যাঁ। তো আশা করবো তোমরা যেটা নাট্য উৎসবে এরকম ভালোবাসা উপচে পড়বে, এই আশায় রইল। সকলে আপনারা আসবেন 16 থেকে 25 ডিসেম্বর। ভালো করে সেজে গুজে সুন্দর করে। আমাদের টিকিট পাওয়া যাচ্ছে nandikar.net এ, আমাদের যে ফেসবুক পেজ নান্দিকার, সেখানে গেলে আপনারা পুরো চার্টটা পেয়ে যাবেন। তো আপনারা সকলে আসুন, আমরা অধীর আগ্রহে আপনাদের জন্য বসে থাকবো। হ্যাঁ, আসবেন কিন্তু, আর তাড়াতাড়ি যাদের কাটার কেটে নিন অনলাইনে, কারণ অনলাইনে হু হু করে বিক্রি হয়ে যাচ্ছে। আসবেন, দেখা হবে। ভালো থাকবেন।